তোমার জন্য সিন্ধু নীল পর্ব ৫ লিখেছেন সারিকা হোসাইন। আপনাদের সাথে আমি আছি সুহা ইসলাম। হে মিস, নাম না যেন অপ্সরা, তুমি এখানে? আর তোমায় আমি কোথায় কোথায় খুঁজে চলেছি। অপরিচিত কণ্ঠে তুমি সম্বোধন শুনে ভ্রু কুঁচকে ফোন টেপা বাদ দিয়ে উপরে মুখ তুলে তাকালো স্বর্গ। সেই অসভ্য ছেলেটা আবার এখানে? উফ, আর বাঁচা গেল না। কি বিড়বিড় করছো এমন করে? আপনি কি আমার আত্মীয়? আমাকে চেনেন? আমি কি আপনাকে চিনি? এক বাক্যে কথাগুলো প্রশ্ন করে দম ফেলল স্বর্গ। আরে রিল্যাক্স, এত হাইফার কেন হচ্ছ? হাইফার তো করছেন আপনি। আমাকে চেনেন না, জানেন না একটা মেয়েকে সারাক্ষণ দৃষ্টিতে রাখছেন, আবার তুমি তুমি করছেন। একটা মেয়ের জন্য এটা কতটা আনকমফোর্টেবল এটা আপনি বুঝেন? ও এই কথা, আচ্ছা পরিচিত হয়নি। হ্যালো, আই এম আহিয়ান চৌধুরী আহির, ওনার অফ চৌধুরী গ্রুপ অ্যান্ড কোং কোম্পানির মালিকের একমাত্র ছেলে, যাকে সবাই এক নামে চেনে। কিন্তু তুমি? ও সরি, আপনি চেনেন না বলে স্বর্গের দিকে হাত বাড়ালো আহিয়ান। হে, আই এম মেজর মোহিত ওয়াসিফ, নাইস টু মিট ইউ। আকস্মিক ভরার গম্ভীর পুরুষালী কণ্ঠ আর হাত চেপে ধরায় আহম্বক হয়ে গেল আহিয়ান। আমি তো আপনার সাথে পরিচিত হতে চাইনি মেজর মোহিত ওয়াসিফ। আপনি যার দিকে হাত বাড়িয়েছেন আমি তার পার্সোনাল বডিগার্ড। ওনার বাবা মানে মেজর জেনারেল নাফিজ মাহমুদ আমাকে নির্দেশ দিয়েছে একটা ফুলও যাতে ওনাকে স্পর্শ করতে না পারে। তাহলে আমি একটা আস্ত মানুষের হাতের স্পর্শ কিভাবে পেতে দিই মিস্টার আহিয়ান? তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে আহিয়ান বয়ে উঠল। হায়, হাসালেন মেজর, হাসালেন। যখন আপনার স্যার জানবে হাতটা আমার ছিল, উনি নিজেই ওনার মেয়ের হাত আমার হাতের সাথে স্পর্শ করিয়ে দিবেন। মোহিত ফিচেল হেসে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তাহলে আপনি সেই স্বপ্ন দেখতে থাকুন আহিয়ান সাহেব। এতক্ষণ চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছিল স্বর্গ। হঠাৎ সে দাঁড়িয়ে বলে উঠল, আমি আম্মার কাছে যাব। মেজর? শিওর, হোয়াই নট বলে সামনের দিকে হাত ইশারায় নির্দেশ করল মোহিত। আমাদের আবার দেখা হবে আহিয়ান চৌধুরী, আসি বলে 2 আঙুল দিয়ে সালামের মতো করল মোহিত। মোহিতদের যাওয়ার পানে তাকিয়ে কিটকিটিয়ে হেসে ওঠে আহিয়ান। দেখা তো করতেই হবে মেজর, মুখের সামনে থেকে খাবার তুলে নিয়ে গেলে দেখা না হলে এমন দুঃসাহসিকতার দাম কিভাবে দেবে? আপনি মিথ্যে বললেন কেন মেজর? আপনি কি আমার বডিগার্ড? শুধু বডিগার্ড নয় মিস স্বর্গ, আপনার সব কিছুর গার্ড আমি। এই বলে একটা শপিং ব্যাগ এগিয়ে দিল মোহিত। এখানে আপনি যেই টাইপের কাপড় পরেন সব আছে, চেঞ্জ করে নিন। আমি আপনাদের খাওয়া দাওয়ার শেষ হলে বাসায় পৌঁছে দেব। স্যার এখান থেকে একটা মিটিংয়ে চলে যাবেন, ওনার সাথে আপনাদের দেখা হবে না। সো প্লিজ একটু হ্যারি করে সব কিছু করবেন। শপিং ব্যাগ হাতে নিয়ে ওয়াশরুমে দাঁড়িয়ে আছে স্বর্গ। এক অদ্ভুত ভালো লাগায় ছেয়ে যাচ্ছে তনু মন। পড়াশোনার তাগিদে বহু ছেলে, ফ্রেন্ডস, ক্লাসমেটের সংস্পর্শে আসা হয়েছে, কিন্তু কখনো মনে এমন ভালো লাগার ফিল হয়নি। তবে কেন মেজর মোহিত কাছে এলে শরীর শিরশির করে, বুকে ধুকপুকানি হয়? কি নাম এই অনুভূতির? নিমেষেই সকল ভাবনা বন্ধ করে ঝটপট পোশাক পাল্টে নিল স্বর্গ। ফ্লোরাল প্রিন্টের অফ হোয়াইট লং স্কার্ট, সাথে ম্যাচিং স্কার্ট আর স্কার্ফ। চয়েস আছে বলতে হবে মেজরের, বলে মুচকি হাসল স্বর্গ। মোহিত কপালে বারবার আঙুল স্লাইড করছে। আহিয়ানকে সে ভুলতে পারছে না কোনোভাবেই। মোহিত খুব ভালো করেই আহিয়ানকে চেনে। নিজের রূপের জালে টাকা পয়সা, অভিজাত্যের লোভ দেখিয়ে ভালোবাসার নাটক করে মেয়েদের ফাঁসিয়ে বাইরে পাচার করে দেওয়াই তার কাজ। কিন্তু সমাজে তার বাবা আর তার মতো সম্মানিত ব্যক্তি দ্বিতীয়টি নেই। গোপন সূত্রে শুধু এসব খবর পাওয়াই গিয়েছে, কিন্তু পোক্ত প্রমাণের অভাবে কেউ আহিয়ানের দিকে আঙুল তুলতে পারেনি। তার বাবার নাম ডাকে প্রশাসন পর্যন্ত ভয়ে কাঁপে। সেখানে মোহিত সামান্য একজন মেজর হয়ে প্রমাণ ব্যতীত কিভাবে তাকে জব্দ করবে? এই নরঘাতক স্বর্গের মতো নিষ্পাপ একটি মেয়ের দিকে হাত বাড়িয়েছে। মোহিত কিভাবে সামাল দেবে সবকিছু? না, আর ভাবতে পারছে না মোহিত। অস্থির লাগছে। যেভাবেই হোক নাফিজ মাহমুদকে সব জানাতে হবে। চুপ থাকা যাবে না। খুব বেশি কি দেরি হয়ে গেল মেজর? স্বর্গের ডাকে হুঁশ ফিরল মোহিতের।
পিছন ফিরে নিজের পছন্দের মানুষের সাজসজ্জাহীন স্নিগ্ধ মুখ দেখে নিজের মনকে শান্ত করল মোহিত। মনে মনে সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করলো এমন অপরূপ সৌন্দর্যের দর্শন করানোর জন্য। আপনাকে সদ্য পুষ্পটিত ভোরের শিশির মিশ্রিত বেলি ফুলের মতো লাগছে স্বর্গ। লজ্জায় মাথা নিচু করে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল স্বর্গ। চলুন, দেরি হয়ে যাচ্ছে বলে মোহিত সামনে পা বাড়ালো। কোয়ার্টারের গেটের সামনে দাঁড়িয়ে আছে মোহিতের জলপাই রঙা মিলিটারি জিপ। গেটকিপার খলিলকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। এত রাতে দুজন মেয়ে মানুষকে গাড়িতে বসিয়ে অপেক্ষা করাতে রাগে মাথার শিরা ফেটে যাচ্ছে মোহিতের। সুখ বিয়ের ভেন্যু থেকে মিলিটারি একাডেমিতে ফিরে গিয়েছে জরুরি দরকারে। 12 কল করার পর কোথা থেকে যেন খলিলের আগমন ঘটল। ইদানিং এই খলিলকে ব্যাপক সন্দেহ হয় মোহিতের। একটু নজরদারিতে রাখতে হবে ব্যাটাকে। তনুজা মাহমুদের সামনে কোনো সিন ক্রিয়েট করতে চাইল না মোহিত। তাই কোনো প্রশ্ন না করে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল মেজর জেনারেলের বাংলোতে। তাদেরকে বাসায় নামিয়ে আবারও গাড়ি হাঁকালো মোহিত। গন্তব্য গোপন আস্থানা। কানে ব্লুটুথ এয়ারপ্যাড লাগিয়ে দিল মোহিত। ডায়াল প্যাড থেকে কল করলো সৈমকে। হ্যালো ক্যাপ্টেন, কি খবর ওখানে? স্যার কেলানি খেয়েও কিছু বলছে না। ঠিক আছে, 8 ঘন্টার মধ্যে আসছি আমি বলে লাইন কেটে দিল। শহর থেকে একটু দূরে পরিত্যক্ত একটি বিল্ডিংয়ের নিচে বিল্ডিং। দিনের বেলাতেও ভূতের ভয়ে এই গলি কেউ মারায় না। মানুষের ভ্রান্ত ধারণা এখানে ভূত প্রেত রয়েছে। যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর মানুষ নাকি সাধারণ মানুষকে এখানে ধরে ধরে এনে নৃশংসভাবে হত্যা করত। আশেপাশের মানুষ নাকি এখনো তাদের চিৎকার চেঁচামেচি করার আওয়াজ পায়। এসব ভ্রান্ত ধারণাকে পথে ঠেলে সেই বাড়িটাকেই নিজেদের গোপন আস্তানা বা মুখোশ পরা জানোয়ারদের জন্য টর্চার সেল বানিয়েছে মোহিত। শুধু মোহিত বললে ভুল হবে। কিছু সৎ আর্মি অফিসাররা মিলে, যারা ক্ষমতার দাপটে অন্যায় করেও প্রশাসনকে ঘুষ দিয়ে বুক ফুলিয়ে হাওয়া খেয়ে অপকর্ম করে বেড়ায়, তাদের জন্য কিছু অফিসার মিলে গোপনে এই সেল বানিয়েছে। সরকার বা আইন ছেড়ে দিলেও গোপনে তারা তাদের প্রাপ্য শাস্তি দিয়ে দেয়। অজ্ঞাত এক ব্যক্তিকে চেয়ারে বসিয়ে শক্ত দড়ির সাহায্যে হাত পা মুড়ে বাঁধা হয়েছে। মুখে স্কচ টেপ। সৈম যে তাকে তথ্য বের করতে বেদম প্রহার করেছে তা তার দেহ জুড়ে প্রকাশিত। লোকটির সামনে হাঁটু মুড়ে বসল মোহিত। পানি দাও সৈম। সৌম্য স্টিলের একটি মগে করে পানি এনে মোহিতের হাতে দিল। মোহিত পানি নিয়ে সাথে সাথেই ছুঁড়ে মারল অজ্ঞাত ব্যক্তির মুখে। লোকটি নড়ে চড়ে উঠল এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হুঁশে ফিরল। এক টানে মুখের টেপ খুলে ফেলল মোহিত। সাথে সাথেই লোকটি ব্যথায় কোকিয়ে চিল্লানি কান্না শুরু করলো। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। এখনো তো আমি তোকে কোনো প্রশ্নই করিনি। এতই তাড়া তোর? বলে হাত পায়ের দড়িগুলো চাকু দিয়ে কেটে দিল মোহিত। ধমকের সুরে মোহিত হুঙ্কার করল, উঠে দাঁড়া। লোকটি ভয়ে দাঁড়াতে নিলে পায়ের ব্যথায় ফ্লোরে ধপ করে বসে পড়ে। কেমন ডোজ দিয়েছ ক্যাপ্টেন, দাঁড়াতেই পারছে না। সৌম্য কাচুমাচু করে বলল, হকি স্টিকটা ভেঙে গেছে স্যার। সৌম্যকে পিঠ চাপড়ে সাবাস জানালো মোহিত। এরপর চোখ গরম করে রক্তচক্ষু নিয়ে দাঁতে দাঁত পিষিয়ে বলে উঠল, আমাকে কেন ফলো করেছিস সেদিন রাতে? আমি কিছু জানি না স্যার, আমাকে শুধু বলা হয়েছে আপনার ছবি দেখিয়ে ফলো করতে, আপনার প্রতিনিয়ত চলাফেরার আপডেট জানাতে। কিন্তু কে বা কারা আমি কিচ্ছু জানি না স্যার, আমি তাদের চেহারা দেখিনি বলে হাঁটু মুড়ে মোহিতের পায়ের কাছে বসে কান্না জুড়ল লোকটি। ঘরে আমার অসুস্থ স্ত্রী, যিনি আপনার ছবি দেখিয়েছে, সে বলেছে আমি আপনার তথ্য জোগাড় করে তাদের দিতে পারলে আমাকে অনেক টাকা দিবে। আমি টাকার লোভে এমন করেছি স্যার। আমাকে মারবেন না, আমাকে মারবেন না। আমাকে মারলে আমার স্ত্রী বিনা চিকিৎসায় মারা যাবে। লোকটির মুখে এমন কাকুতি ভরা কথা শুনে মুকিতের অসহায় মায়াবী মুখটা মনে পড়ে গেল মোহিতে। মুকিত কি এভাবে আকুতি করেছিল? না, মোহিত আর কিচ্ছু মনে করতে চায় না। এসব ঘটনা মনে রেখে কতদিন আর এভাবে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে।
পাশে থাকা ভাঙা একটি বেঞ্চে জোরসে লাথি মেরে সৌম্যকে ডেকে বলে, ওকে ছেড়ে দাও আর নজরদারিতে রাখো। আর তোকে কেন ছেড়ে দিলাম জানিস? তুই এখন আমার কাছে আলাদিনের দৈত্য। তোকে দিয়ে আমি আমার বাকি না হওয়া কাজ উদ্ধার করব। বলে ঝড়ের গতিতে ধপাধপ পা ফেলে বেরিয়ে আসে মোহিত। ক্যান্টিনে বসে লাঞ্চ সারছে পিউ আর স্বর্গ। কাটা চামচ দিয়ে চাউমিন পেঁচাতে পেঁচাতে পিউ স্বর্গকেই জিজ্ঞেস করল, ক্যাপ্টেন সৌম্যকে চিনিস? ওই যে লম্বা ফর্সা হ্যাংলা মেজরের বডিগার্ডটা? ওভাবে বলিস না দোস্ত। তাহলে কিভাবে বলবো? আচ্ছা যা, ভালোভাবে বলছি। মেজর মোহিতের সাথে সারাক্ষণ চিপকে থাকে সেই ক্যাপ্টেন সে? পিউ মিনমিন করে বলে ওঠে, হ্যাঁ। স্বর্গ কৌতূহলী হয়ে জানতে চায়, ওই ক্যাপ্টেনের সাথে তোর কি কাজ? আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ হিম বলে মাথা নিচু করে ফেলল পিউ। সফট ড্রিঙ্কটা কেবল এক চুমুক দিয়েছে স্বর্গ। পিউয়ের কথা তো নাকে মুখে বিষমের উদ্রেক করল। ষাট বলে পিউ স্বর্গের পিঠে হালকা চাপড় দিল। স্বর্গ নিজেকে স্বাভাবিক করে রিল্যাক্স হয়ে জিজ্ঞেস করল, কবে থেকে? পিউ দাঁত কেলিয়ে বলল, যেদিন প্রথম তোর চেম্বারে দেখেছি সেদিন থেকে। তলে তলে তবে এসব চলছে তাহলে? এই জন্যই সময় পেলে সিএমএইচে আসা? ঠিক এজন্য না, আবার এজন্যই বলতে পারিস। আর একটা কথা তোকে বলতে ভুলে গেছি বলে চাউমিন চিবোতে চিবোতে বলল পিউ, তুই কি জানিস মেজর মোহিতের মা যে এই হসপিটালে দীর্ঘদিন ধরে ভর্তি? রিসেন্টলি ওনার হার্টে সার্জারি হয়েছে, আইসিইউতে আছে। যদিও কন্ডিশন ক্রিটিক্যাল, কিন্তু প্রফেসর বলেছে রিকভার করবে। তুই এত খবর কিভাবে জানিস? অবাক হয়ে জিজ্ঞেস করলো স্বর্গ। আরও একটা কথা জানি, কিন্তু সত্যতা কতখানি সেটা বলতে পারবো না। কি কথা? চারিপাশে সন্দর্পণে চোখ বুলিয়ে পিউ ফিসফিস করে বলে উঠল, মেজরের পুরো ফ্যামিলিকে কেউ খুন করে দিয়েছে। কথাটি শোনা মাত্র স্বর্গের হাতে থাকা কাটা চামচ ফ্লোরে পড়ে ঝনঝন শব্দে অলরণ সৃষ্টি করল। চোখের কোণে জমা হলো জল। যিনি সারাক্ষণ এমন গম্ভীর হয়ে থাকেন, শক্ত মনের খোলস পরে থাকেন, যাকে দেখলেই মনে হয় অহংকারী একটা লোক, তার মনে এমন দগদগে ঘাম? কারো উপরের আবরণ দেখে কি ভিতরের সত্তার খবর অনুধাবন করা যায়? স্বর্গা কাঁপা কাঁপা কণ্ঠে পিউকে জিজ্ঞেস করল, মেজর মোহিতের মায়ের কেবিন নম্বর কত? পিউ উত্তর দিল, রুম নম্বর 440। তো আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী পর্ব পেতে হলে আমার চ্যানেলটিতে চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি পরের পর্বটি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। বাই।